একটা বড় কন্টেনার নিতে হবে যার মধ্যে ক্যাথোড অ্যানোড দুটাই থাকবে। এখানে একটা কমন ইলেকট্রোলাইট থাকবে। এটাও যদি ধরো মেটাল হয়, এটাও তো মেটাল আছে, প্লাস অ্যানোডে কি আছে, এই দিকটা অ্যানোড, মেটাল প্লাস ইম্পিউরিটিস, IMP। দিস ইজ ইউর অ্যানোড। অ্যানোড ইজ অফ নেগেটিভ চার্জ, দিস ইজ ইউর ক্যাথোড, ক্যাথোড ইজ অফ পজিটিভ চার্জ। এবার এখানে একটা ইলেকট্রোলাইট আছে, তো সেই ইলেকট্রোলাইটটা ধরো MsO4 কন্টেইন করে আছে। সো অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে এখানে M2+ অলরেডি প্রেজেন্ট আছে। ঠিক আছে, এবার এখানে অ্যানোডে কি হবে, অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে কি হবে, অক্সিডেশনে অ্যাকচুয়ালি কি হয়, মেটাল থেকে মেটাল 2+ কনভার্ট হয়, বা মেটাল 2+ কনভার্ট হয়েছে। এবার এই যে মেটাল 2+টা কোথায় আসবে, মেটাল 2+টা নিশ্চয়ই ইলেকট্রোলাইটিক সলিউশনে মিশে গেছে। এবার এই যে মেটাল 2+টা, এটা এখানে আসবে ক্যাথোডের পাশে, দিয়ে কি হবে, মেটাল 2+টা মেটাল হয়ে কার উপর চলে যাবে, ক্যাথোডের উপরে। আস্তে 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 কি হবে, সমস্ত মেটাল 2+, মানে সমস্ত ইম্পিউর মেটাল থেকে, অ্যানোড থেকে মেটালটা অক্সিডেশন হয়ে M2+-এ আসবে, সেই M2+ আবার গিয়ে এর উপরে চলতে থাকবে। কি হিসাবে চলবে, মেটাল অ্যাটম হয়ে চলবে। তাহলে দেখো এখানে ছিল মেটাল প্লাস ইম্পিউরিটি, তার মধ্যে থেকে সব মেটালগুলো এসে এই ক্যাথোডের উপর জুড়ে যাবে। তাহলে ধরো আমি ক্যাথোড নিয়েছিলাম 10 গ্রাম, একটা ক্যাথোড নিয়েছিলাম 10 গ্রামের একটা মেটাল প্লেট নিয়েছিলাম, তাহলে তার ওজনটা কি হবে, আস্তে আস্তে বাড়বে, কারণ অনেক মেটাল এদিক থেকে এদিকে এসে জুড়ছে। তো তাহলে ধরো আরো 10 গ্রাম মেটাল এখানে জুড়ে গেল। সো আলটিমেটলি যে ক্যাথোডটা 10 গ্রামের ছিল, সেটা এখন 20 গ্রামের হয়ে গেল। সো ওয়েট অফ দ্য ক্যাথোড উইল ইনক্রিজ, অর উই ক্যান সে ক্যাথোড উইল বি থিকেন্ড, চওড়া হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আর অ্যানোড ধীরে 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 ডিস্ট্রয় হয়ে যাবে, মুছে যাবে। তাহলে এই ইম্পিউরিটিগুলো কোথায় যাবে, বলছে এই অ্যানোডটা যখন পুরোপুরি সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে আস্তে আস্তে অক্সিডেশন হতে হতে, তখন এটা ভ্যানিশ হয়ে গিয়ে এখানে মেটালটা তো সব ওর কাছ থেকে এসে এর কাছে চলে এসছে, বাকি যে ইম্পিউরিটিসগুলো ছিল সেটা এরকম নিচে কাদর মতো জমা পড়ে যাবে, লাইক মাড ইট উইল বি ডিপোজিটেড ইন দ্য সাইড অফ অ্যানোড, অ্যানোডের দিকে এটা ডিপোজিট হয়ে যাবে, জমা হয়ে যাবে। তো এটাকে আমি কি বলতে পারি, অ্যানোড মাড। এটাই পরীক্ষাতে পড়ে যে হোয়াট ইজ অ্যানোড মাড। তোমাকে বলতে হবে ডিউরিং ইলেকট্রোলাইসিস the impurities from the anode, which is made up of crude metal, the impurities from the crude metal will deposited on the side of anode and they are called anode mud. So actually anode mud কি, এটা হচ্ছে impurities। তো এখানে আমি একটা বহুত ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বোঝালাম, ইলেকট্রোলিসিস কিভাবে অ্যাকচুয়ালি হয়। ফার্স্টলি যদি আমি একবার রিক্যাপচুলেট করি তাহলে হবে যেটা, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, ইলেকট্রোলাইটিক সেলের জন্য ক্যাথোডের চার্জ কি হয়, অ্যানোডের চার্জ কি হয়, সেটার জন্য আমি বলেছিলাম এনসিআর পাও দিয়ে মনে রাখবে। এনসিআর নেগেটিভ ক্যাথোড রিডাকশন, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ক্যাথোডের চার্জ নেগেটিভ হবে এবং ক্যাথোডের রিডাকশন হবে। আর পাও থেকে আমরা বুঝতে পারছি যে পজিটিভ চার্জ হবে, অ্যানোড হবে, অ্যানোডে অক্সিডেশন হবে। এবার তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যানোডে অক্সিডেশন হবে। তো অ্যানোডে যে অক্সিডেশন হচ্ছিল সেখানে তাহলে কি হবে, মেটাল থেকে মেটাল 2+ হবে। এটা তো অক্সিডেশন, অক্সিডেশন মানে তো কি বলবো, ইলেকট্রন লুজ করে, লুজিং অফ ইলেকট্রন ইজ অলসো নোন অ্যাজ অক্সিডেশন, আগেই পড়েছি। তো মেটাল কি করবে, ইলেকট্রন লুজ করলো, লুজ করে M2+ তৈরি করলো, এই M2+ ইলেকট্রোলাইটের মধ্যে আসলো, এখান থেকে আবার কনভার্ট হয়ে রিডাকশন হবে। রিডাকশন হলে কি হবে, গেইনিং অফ ইলেকট্রন হবে। মেটাল ইলেকট্রন গেইন যদি করে তাকে সেটা আমরা কি বলবো, রিডাকশন। তো মেটাল ইলেকট্রন গেইন করে রিডাকশন করে আবার মেটাল হবে, মেটাল হয়ে এর উপরে জমতে শুরু করবে, আস্তে আস্তে এটা থিকেন্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আর এটা আস্তে আস্তে অ্যানোডটা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়ার পর যে ইম্পিউরিটিস গুলো তার সাথে ছিল সেগুলো তো আর কোথাও যেতে পারবে না, তারা কি করবে, কাদর মতো নিচে হয়ে জমা হয়ে যাবে, এটাকে আমরা অ্যানোড মাড বলি। সো দিস ইজ দ্য কমপ্লিট প্রসেস, এটাই হচ্ছে কমপ্লিট প্রসেস এক্সট্রাকশন করার মেটালকে। 3টা স্টেপ আমি এক্সপ্লেন করে দিয়েছি। ফার্স্ট স্টেপে আমি বলেছি কনসেন্ট্রেশন কিভাবে করতে হয়, সেকেন্ড স্টেপে আমি বলেছি কনসেন্ট্রেশন ওর থেকে কিভাবে ক্রুড মেটাল তৈরি করতে হয়, আর থার্ড স্টেপে আমি বললাম যে ক্রুড মেটাল থেকে কিভাবে বাই ইলেকট্রোলাইসিস আমরা পিওর মেটাল তৈরি করতে পারি। ঠিক আছে, এবার আমরা পার্টিকুলার এক একটা এক্সাম্পল নিব, সেই এক্সাম্পল গুলো এক একটা পার্টিকুলার মেটালের থাকবে। প্রথমে আমরা কনসিডার করছি
লো রিঅ্যাক্টিভিটি মেটালগুলোকে কনসিডার করছি, লো রিঅ্যাক্টিভিটি মেটালকে কনসিডার করছি। তো লো রিঅ্যাক্টিভিটি মেটালগুলোকে বিরিয়ানি খাবো আনতে যাবে আনতে যাবে না, ওই সমুদ্রদা বন্ধু টন্ধুগুলো আসবে ওদের সাথে অর্ডার করবো সেগুলো। আনতে আছে কি না দেখতে গ্যাস কি চলে এসছে ওখানে? গ্যাস হ্যাঁ জানি না, গ্যাস এসছে ওখানে গেলে কি দিয়ে দিবে? দিয়ে দিয়ে মেবি হতে জানি না। হ্যাঁ গেলে তো দিয়ে দেয়, তুমি তো আগের বার নিয়ে নি। তাহলে চলে যাবো বিকেলে এখান থেকে। আজকে আসবে মতো দুপুরে, হুম দুপুরে আসবে তো বোধহয় গ্যাস আছে দুটো মেবি। তো লো রিঅ্যাক্টিভিটি গ্যাস যারা আছে, লো গ্যাস বলি সরি, লো রিঅ্যাক্টিভিটি মেটাল যারা আছে তাদেরকে কিভাবে এক্সট্রাক্ট করা হয় ফার্স্টে দেখি। মার্কারি, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে থাকে। তো এটাকে কিভাবে এক্সট্রাক্ট করা হয় ফার্স্ট দেখি। মার্কারির যে ওর সেটা হচ্ছে এইচজিএস, যার নাম হচ্ছে সিনাবার। সবাই কিন্তু এই ওরগুলোকে একটা লিস্ট করবে যে এই ওরটার নাম হচ্ছে এইটা, এর নাম হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই সিনেমারকে কি করা হয়, প্রথমে হিট করা হয়। হিট মানে রোস্টিং করা হবে অ্যাকচুয়ালি, আর কিছু না। রোস্টিং করলে এটা অক্সাইডে তৈরি হবে, ঠিক আছে। তার সাথে অবশ্যই সালফার ডাই অক্সাইড গ্যাস রিলিজ হবে, যেটা আমি লিখতে ভুলে গেছি। তো এবারে কি কি করবে একে, এবার একে ইলেকট্রোলিসিস করো। ইলেকট্রোলিসিস করলে এর মার্কারি মেটাল পেয়ে যাবে। এইভাবে হচ্ছে মার্কারির একটা ওর, যেটা কিনা যার নাম হচ্ছে এইচজিএস সিনাবার। এই সিনাবারকে আমরা কনভার্ট করি মার্কারিতে, ঠিক আছে। এরপরে আরেকটা মেটাল, যেও কিনা লো রিঅ্যাক্টিভিটি মেটাল, সে হচ্ছে কপার। কপার Cu2S, কপারের এই যে ওরটা, এটাকে আমরা কি বলি, কপার গ্লান্স। এটা কি, কপার গ্লান্স। তো এটাকে কি করতে হবে, প্রথমে এটাকে কিভাবে এক্সট্রাক্ট করবো, সেই একই প্রসেস আছে। সেটা একই প্রসেস আছে, কি করব, জাস্ট রোস্টিং করো, কপার অক্সাইড তৈরি হবে। এবার কপার অক্সাইডকে বলছে একে আর ইলেকট্রোলিসিস করতে হবে না, একে স্ট্রং হিট করতে হবে, শুধু স্ট্রং হিট করতে হবে উইদাউট অক্সিজেন। অক্সিজেনের অ্যাবসেন্সে, যেখানে অক্সিজেন থাকবে না, সেখানে যদি তুমি কপার অক্সাইডকে হিট করো, তাহলে এটা কপার মেটাল তৈরি করবে আর অক্সিজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে। এখান থেকে কপারকে পিওর মেটালে কনভার্ট করা যেতে পারে। তো এটা ছিল দুটো এক্সাম্পল, যেখানে লো রিঅ্যাক্টিভিটি মেটাল দুটো এক্সাম্পল দিলাম, যারা কিনা মেটালে কিভাবে কনভার্ট করা হয় দেখালাম। এর আরো অনেক লেন্দি প্রসেস আছে, বাট সেগুলা ক্লাস 12-এ আছে। এখানে যতটুকু আছে তোমাদের, তার মধ্যে যতটা ডিটেলস বলার আমি বলে দিচ্ছি। এরপরে মিডিল রিঅ্যাক্টিভিটি দেখি। মিডল রিঅ্যাক্টিভিটি, এই মিডল রিঅ্যাক্টিভিটিতে কি আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, লেড আছে, আরো আছে, তার মধ্যে এগুলোকে কনসিডার করলাম। তো এদেরকে কিভাবে কনভার্ট করব, এদের জন্য ওই একই প্রসেস। এদের জন্য কি প্রসেস, ধরো জিঙ্ক সালফাইড আছে, কি করবে, রোস্টিং করবে, জিঙ্ক অক্সাইডে যাবে, বলেই দিয়েছি। জিঙ্ক অক্সাইড থাকলো, জিঙ্ক অক্সাইড থেকে আবার তুমি তাকে রিডাকশন করো, রিডাকশন করলে জিঙ্ক মেটাল পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এই যে জিঙ্ক অক্সাইডকে শুধুমাত্র কার্বন দিয়েই যদি রিডাকশন করি, তাহলে একদম পিওর জিঙ্ক পাওয়া যাবে। তবে এখানে অবশ্যই হিট
রিডাকশন প্রসেসে স্ট্রং হিট অ্যাবাউট 900 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, অ্যাবাউট, সরি 900 ডিগ্রি সেলসিয়াস নাকি 900 কেলভিন, এটা ঠিক মনে নেই, বাট এরকম একটা টেম্পারেচার। এই টেম্পারেচারটা সিরিয়াসলি নিও না, এই টেম্পারেচারটা তোমাদের কাজেও লাগবে না। আমি যখন 12 পড়াচ্ছিলাম তখন মনে ছিল টেম্পারেচারটা, তাই বললাম। তো মোটামুটি একটা স্ট্রং হিটিং হাই টেম্পারেচারে, ঠিক আছে, হাই টেম্পারেচারেই কেবলমাত্র এর রিডাকশন করলে পিওর জিঙ্ক পেয়ে যাবো একদম। তো ক্ষেত্রে আর আমাকে আর ইলেকট্রোলিসিস করতে হবে না, ঠিক আছে। অতএব থার্ড স্টেপ যেটা রিফাইনিং, ইলেকট্রোলাইটিক রিফাইনিং, সেই থার্ড স্টেপটা এর করতে হবে না। সেকেন্ড স্টেপেই জিঙ্ক পিওর জিঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। বাকি আয়রনের ক্ষেত্রেও আর লেডের ক্ষেত্রেও একই রকম ভাবে জিঙ্কের মতোই সেকেন্ড স্টেপেই আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। জেডএনএস কে যে জিঙ্ক ব্লেন্ড বলে সেটা তোমরা জানো, কিন্তু জিঙ্ক CO3, জিঙ্ক কার্বনেট, একে কি বলে? এর নামটা হচ্ছে জিঙ্ক স্পার অথবা স্মিথোসনাইট অথবা ক্যালামাইন। তো এর তিনটা নাম আছে, স্মিথোসনাইট বা হচ্ছে জিঙ্ক স্পার, আর হচ্ছে ক্যালামাইন। ঠিক আছে। এবারে দেখো আরেকজন আছে অ্যালুমিনিয়াম, যেটা কিনা ওই মিডল রিঅ্যাক্টিভিটিতেই পড়ছে। ওর প্রসেসটা একটু দেখতে হবে। অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামকে কি করা হয়? ফার্স্টলি Al2O3 আছে, .2H2, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখানে H2ওটা কি? এটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। একে করব স্ট্রং হিট, দিলে পাবো Al2O3। এবার একে করব রিডাকশন, পেয়ে যাব অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়ামকে আবার ইলেকট্রোলিসিস করলে পরে পিওর অ্যালুমিনিয়াম পেয়ে যাব। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা কিনা একটা মিডল রিঅ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। মিডল আর স্ট্রং এর মধ্যেই পড়ে, মানে দুটো। অ্যালুমিনিয়ামকে স্ট্রংও বলে অনেকে, আবার উইকও বলে, মানে মিডলও বলে, মিডল রিঅ্যাক্টিভিটি। অ্যালুমিনিয়ামকে এইভাবে করা হয়। আচ্ছা, এবার বলছে রিডাকশন অফ মেটাল অক্সাইড, রিডাকশন অফ মেটাল অক্সাইড, এখান থেকে কোশ্চেন আসবে, উইথ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে দিয়ে, অ্যালুমিনিয়ামকে ইউজ করে মেটাল অক্সাইডের ইয়ে করব, রিডাকশন করব, ঠিক আছে। তো বলছে ধরো তোমার কাছে ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, MnO2, ধরো তোমার কাছে কপার অক্সাইড আছে, CuO। বলছে এদেরকে রিয়াকশন করার জন্য, রিডাকশন করার জন্য, রিয়াকশন নয়, রিডাকশন। সো রিডাকশন করার জন্য আমরা কি করতে পারি? অ্যালুমিনিয়াম মেটালকে ইউজ করতে পারি। এবং তাদেরকে যখন স্ট্রং হিট করব, স্ট্রং হিট, তো যখন আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা কপার ডাইঅক্সাইড এদের মতো অক্সাইডগুলোকে অ্যালুমিনিয়ামের প্রেজেন্সে স্ট্রং হিট করব, তখন অ্যালুমিনিয়াম কি করবে? এদের কাছ থেকে অক্সিজেনটা ছিনিয়ে নিয়ে Al2O3 তৈরি করবে, যেটা আগেও বলেছিলাম, আর পিওর মেটাল ম্যাঙ্গানিজ আর কপার পেয়ে যাব, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস মানতে হবে বা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে যেসব অক্সাইডগুলো থাকবে তারা যেন, তাদের যে রিঅ্যাক্টিভিটি সেটা যেন অ্যালুমিনিয়ামের নিচে হয়। তার মানে অ্যালুমিনিয়ামের নিচে, রিঅ্যাক্টিভিটি সিরিজে অ্যালুমিনিয়ামের নিচে যারা আছে তাদের অক্সাইডকে যদি অ্যালুমিনিয়ামের সাথে আমরা স্ট্রং হিট করি, তাহলে Al2O3 আর হচ্ছে ম্যাঙ্গান, মানে যে মেটালটার অক্সাইড নিয়ে তুমি হিট করছো সেই মেটালটা পেয়ে যাবে। ওকে, তো এরকম একটা প্রসেস আছে, সেটাকে আমরা থার্মিট প্রসেস বলি বা থার্মাইট রিয়াকশন। থার্মিট রিয়াকশন, এখান থেকে তোমাদের বোর্ডে কোশ্চেন পড়ে, সো বি কেয়ারফুল। থার্মিট রিয়াকশন তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে কেমিস্ট্রিতে। তো বলছে ফেরিক অক্সাইড Fe2O3 যখন অ্যালুমিনিয়ামের সাথে হিট করা হয় একে, তখন এটা আয়রন আর Al2O3 তে কনভার্ট হয়ে যায়। তো এই পার্টিকুলার প্রসেসটাকে আমরা কি বলি?
থার্মিট রিয়াকশন। এখানে থার্মিট মিক্সচারে Fe2O3 আর অ্যালুমিনিয়ামের যে রেশো সেটা হচ্ছে 3:1। ঠিক আছে, তো এটা কি কাজে লাগে, এই থার্মিট মিক্সচার কি কাজে লাগে? এই থার্মিট মিক্সচার হচ্ছে প্রচুর হিট প্রডিউস করে। তো লট অফ হিট ইজ প্রডিউসড। এই ঘটনাটা যখন ঘটে, এই রিয়াকশনটা যখন হয়, এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। সো লট অফ হিট ইজ প্রডিউসড। তো এই হিটটা কাজে লাগে কিসে? ওয়েল্ডিং। ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং এর স্পেলিং কি? স্পেলিং নেই, আমার মাথা খারাপ হলো। ওয়েল্ডিং, এই যে ওয়েল্ডিং। তো ওয়েল্ডিংটা কি প্রসেস? গ্রিলের কাজ হয় বাড়িতে, একটা লোহার পাতের সাথে আরেকটা লোহার পাতকে জোড়া দেওয়ার কাজটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং মানে একটা লোহার সাথে আরেকটা লোহাকে চিপকানো। তো দেখো অনেক সময় কি হয়, ওই যে আগে হতো না মাওবাদী, ওই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পাল্টাপাল্টি খেয়ে গেছিল, তার কারণ হচ্ছে কোনো টেরোরিস্ট গ্রুপ, মাওয়িস্ট গ্রুপ তারা হচ্ছে, বা গ্রুপ অফ এক্সট্রিমিস্ট বলতে পারি ওদেরকে। মাওয়িস্ট বললে আবার আমার ভিডিও ইয়ে হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, তো যাই হোক। তো কোনো একটা এক্সট্রিমিস্ট গ্রুপ রেল লাইনের পাথটাকে কেটে দিয়েছিল, যার ফলে ট্রেন খুব হাই স্পিডে থাকার ফলে ট্রেনটা উল্টে গেছে। তো এই যে কন্ডিশনটা, পাথটা কেটে গেল বা পাথটা কেটে দেওয়া হয়েছে, তো সবসময় তো আর নতুন পাত এনে বসিয়ে দেওয়া সম্ভব নয়, পাতটাকে জোড়া দিতে হয়। তো পাতটাকে জোড়া দেওয়ার জন্য আমরা কি করি? এই থার্মিট রিয়াকশন ইউজ করি। তো কি করা হয়, ওর মধ্যে থার্মিট মিক্সচারকে দিয়ে দেওয়া হয়। থার্মিট মিক্সচার দিয়ে ওদেরকে হিট করা হয়। হিট করলে এই রিয়াকশন ঘটে। তাহলে যে আয়রনটা আসলো, সেই আয়রনটা হচ্ছে দুটো কাটা ব্রিজের মধ্যে কানেক্ট করে দিল। আর যে হিট, এক্সেস হিটটা প্রডিউস হলো এখান থেকে এই রিয়াকশনের জন্য, তো সেখানে আয়রনটা গলে যাবে। মানে এক্সেস যে হিটটা, এই হিটটাকে ইউজ করে ওয়েল্ডিং করা হলো, দুটো পাতকে জোড়া দেওয়া হলো, দুটো লোহার পাতকে জোড়া দেওয়া হলো। তো এইটা হচ্ছে প্রসেস, যে থার্মিট রিয়াকশন, এটাকে ওয়েল্ডিং এর কাজে লাগানো হয়। আর এই যে 3:1 এইটাতে যে ইউজ করা হচ্ছে Fe2O3 আর অ্যালুমিনিয়ামকে, এদেরকে বলা হয় থার্মিট মিক্সচার। হোয়াট দে কল্ড? দে আর কল্ড থার্মিট মিক্সচার। এদেরকে থার্মিট মিক্সচার বলা হচ্ছে। কেমন? তো থার্মিট নিয়ে যাবতীয় কথা বলে দিলাম। রেল লাইনের পাত জোড়া দিতে, বা কোনো ওয়েল্ডিং প্রসেসে, কোনো গ্রিলের দরজা তৈরি করতে, বা যে কোনো ওয়েল্ডিং প্রসেসে আমরা থার্মিট রিয়াকশন ইউজ করতে পারি। তো যে ফ্লেমটা থাকে, ওই বন্দুকের মধ্যে যে ফ্লেমটা ধরে থাকে, যেখান দিয়ে আগুনটা বেরোয়, সেখানে অ্যাকচুয়ালি কাকে ইউজ করা হয়? এই মিক্সচারটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো থার্মিট মিক্সচার ছাড়া ওয়েল্ডিং এর পারপাসে এখন থার্মিট মিক্সচারের বদলে আরো একটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে অক্সি ফ্লেম বলে। তো এই অক্সি ফ্লেম মানে ওই ফ্লেমটাতে যা যে যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো যদি কেউ জানো, তাহলে আমাকে একটু জানাবে। যে ওই যে অক্সি ফ্লেমটা ব্যবহার করা হয়, বা ফ্লেমটা যেটা ব্যবহার করা হচ্ছে, সেই ফ্লেমে কম্পোনেন্ট কে কে, কোন কোন গ্যাসকে মিক্স করে ওই অক্সি ফ্লেমটা বানানো হয়েছে, যার জন্য এত হিট টেম্পারেচার করে, মানে এত হিট প্রডিউস করে যে লোহাকে গলিয়ে দিতে পারে। ওই গ্রিল ফ্যাক্টরিগুলোতে দেখবে যেটা ইউজ করে ফ্লেমটা, সেটা চশমা পরে একটা লোক করতে থাকে ওইটা। এরপরে আসছি যে হাই রিঅ্যাক্টিভিটির যে মেটালগুলো আছে, এইসব হাই রিঅ্যাক্টিভিটির মেটালকে আমরা কিভাবে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারি। তো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদেরকে এক্সট্রাক্ট করার জন্য দেখো এখানে অ্যালুমিনিয়ামকে হাই রিঅ্যাক্টিভিটিতে কনসিডার করেছি আমি। তো এদেরকে অ্যাকচুয়ালি কি করা হয়, এক্সট্রাক্ট করার জন্য এদের ইলেকট্রোলাইটিক রিডাকশন করা হয়। ঠিক আছে, তো বাকি স্টেপগুলো সবারই সেম। ওই সোডিয়াম থেকে অক্সাইড, সালফাইড থাকলে অক্সাইড করো। জেনারেলি যেহেতু এরা অক্সাইডে থাকে, অ্যাজ দে আর জেনারেলি প্রেজেন্ট ইন অক্সাইড ফর্ম,
তো এদের ক্ষেত্রে রোস্টিং টোস্টিং এর প্রয়োজন হয় না, কারণ তারা জেনারেলি অক্সাইড ফর্মেই থাকে। হাই রিঅ্যাক্টিভিটির মেটালগুলোর খুব হায়ার অ্যাফিনিটি আছে অক্সিজেনের প্রতি। তো এবার এই যে অক্সাইডটা আছে, এই অক্সাইডটাকে কি করতে হবে? রিডাকশন করতে হবে। তারপরে রিডাকশন করে যে মেটালটা আসবে সেই মেটালটাকে ইলেকট্রোলাইসিস করতে হবে। সো ইলেকট্রোলাইসিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর হাই রিঅ্যাক্টিভিটি এলিমেন্ট। হাই রিঅ্যাক্টিভ এলিমেন্টের জন্য ইলেকট্রোলাইসিসটা কিন্তু কম্পালসারি, এটা না করলে হবে না। অ্যালুমিনিয়াম, সোডিয়াম এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা ইউজ করা হয়, ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, যেখানে অ্যানোড থেকে ক্যাথোডে ওদেরকে চড়ানো হয়। ঠিক আছে, তো এখানে এই ভিডিওটা শেষ করা যাক। সবগুলো রিঅ্যাক্টিভিটি, লো রিঅ্যাক্টিভিটি, মিডল রিঅ্যাক্টিভিটি, হাই রিঅ্যাক্টিভিটির মেটালদের কিভাবে এক্সট্রাক্ট করা হয় আমি আলোচনা করে দিলাম একটা ডিটেলস। এরপরে যাতে করে কোনো অসুবিধা থাকে আমাকে তো ফোন করতেই পারো। যদিও ফোন টোন আসে না, সবাই তার মানে পড়ছে না, ভিডিও টিডিও ভিউ হচ্ছে না দেখছি। তো দেখো সবাই, হোমওয়ার্কগুলো করো, পরীক্ষা টরীক্ষা দাও। আচ্ছা, আজকে 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 23 তারিখে হচ্ছে তোমাদের আমি মেটালের পরীক্ষা নেব। তাই 22 তারিখের মধ্যে আমি যত ভিডিও আপলোড করছি সব হচ্ছে তোমরা দেখে নিও। তো নেক্সট টপিকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোরোজন, কোরোনা নয় কোরোজন। তো এই কোরোজন পড়বো, কোরোজনকে আটকানোর জন্য কি কি করতে হয় সেগুলো পড়বো, আর পড়বো অ্যালয়। তো এই কোরোজন আর অ্যালয় পড়লে আমাদের চ্যাপ্টার হয়ে যাবে শেষ। তো লাস্ট ভিডিওটা এর পরেরটা।